নাজিমুদ্দিন সামাদ হত্যায় কারা জড়িত তা নিয়ে এখনো অন্ধকারে রয়েছেন গোয়েন্দারা। প্রতিবাদে ক্যাম্পাসে চলছে বিক্ষোভ। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। অন্যদিকে বাঁশখালী বিক্ষোভে পুলিশের গুলির বিষয়ে তদন্ত করবে সরকার। মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসেছে এই সিদ্ধান্ত। আর তেলের দাম কমানোর ঘোষণার মধ্যেই চলছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি। বলছিলাম গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ দেখছেন বাংলাদেশ এখন। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ডাক্তার ইমরান এইচ সরকার। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই আমি ডাক্তার ইমরান এইচ সরকারের কাছে আসতে চাই। নাজিমুদ্দিন সামাদ হত্যার বিষয়টি গতকাল সারাদিন ধরে মূল আলোচ্য বিষয় ছিল। যদিও পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলতে পারছে না বা গোয়েন্দারা এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলতে পারছে না যে তিনি গণজাগরণ মঞ্চের বা ব্লগার হিসেবে কাজ করেছেন কিনা। আপনার কি মনে হয় যে আসলে একজন ব্লগার হিসেবে আপনার কি ধারণা যে এর আগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার সাথে এই হত্যাকাণ্ডটির কোনো যোগসূত্র আছে কিনা? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমার জানা মতে নাজিমুদ্দিন সামাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন, অর্থাৎ অনলাইন অ্যাক্টিভিজম, যেটা ব্লগে তিনি তেমনটা লিখতেন না আমার জানা মতে। আর সিলেটের গণজাগরণ মঞ্চের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। এর বাইরেও বলতে গেলে যে তিনি অ্যাজ ইউজুয়াল যে ব্লগিং করা বা অনলাইন অ্যাক্টিভিজম সেটা করতেন না, মানে সুনির্দিষ্টভাবে বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কথা বলতেন। বিভিন্ন ধরনের, আপনি জানেন যে একদম ধর্ষণ, হত্যাকাণ্ড, নারী নিপীড়ন থেকে শুরু করে লুটপাট সবকিছুর বিরুদ্ধে কিন্তু তিনি ভোকাল ছিলেন, তিনি কথা বলতেন। সুতরাং অন্যায়, অবিচার, ইনজাস্টিস এগুলোর বিরুদ্ধেই তার একটা অবস্থান ছিল। বলা যায় একজন আন্দোলনকর্মী বা একজন অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে। তো হ্যাঁ, এটা একটু আলাদা ঘটনায় আপনি দেখেন যে এর আগের যে ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে, বিশেষ করে গত বছর যাদের হত্যা করা হয়েছে, তারা তো প্রত্যেকেই মোটামুটি ব্লগিং করতেন, কিন্তু নাজিমুদ্দিন সামাদের ব্লগিংয়ের চেয়ে অ্যাক্টিভিজমটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই আমাদের একটা খটকা লেগেছে যে মানে এরকম একজনকে এর আগে যাদের হত্যা করা হয়েছে দেখবেন যে তাদের লেখালেখিতে বিষয় ছিল, তাদের লেখা সারাদিন ধরে কিন্তু আজকে গণমাধ্যম কর্মীরা অনেকেই কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করেছে তার লেখালেখি নিয়ে, তার ব্লগ কি, তারপরে তিনি কি লিখতেন বিষয়, মানে তার মানে হচ্ছে তিনি লেখালেখিতে। হয়তো বা দ্বিতীয় প্রশ্ন ছিল আমার যে উনি আসলে কোন ব্লগে লিখতেন বা কোন বিষয়গুলোকে উনি প্রাধান্য দিতেন। সেটাই, মানে আমি সেটাই বলছি যে মানে তার মানে খুঁজে পাওয়াটা একটু দুষ্কর ছিল অন্যদের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য। অন্যদের ক্ষেত্রে যেমন তারা খুব সহজেই পেয়ে যেতেন যে কি লিখতেন, কিন্তু নাজিমুদ্দিন সামাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু দুরূহ ছিল। তার মানে হচ্ছে যে মানে তার লেখালেখির চেয়ে তার অ্যাক্টিভিজমটাই গুরুত্বপূর্ণ ছিল। আপনি জানেন এই হত্যাকাণ্ডর গতকাল ঘটলো, তার আগেও কিন্তু আগের দিনও তিনি তনু হত্যাকাণ্ড নিয়ে খুব সরব তার বক্তব্য উপস্থাপন করেন, খুব শক্তভাবে। তারও কয়েকদিন আগে তার একজন শিক্ষক তাকে বোঝাবার চেষ্টা করছিল যে তোমার হুমকি বা নিরাপত্তা এই সব বিষয়ে বলছো, লুটপাট নিয়ে বলছো, তনু হত্যা নিয়ে বলছো, বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছো, নারীর মর্যাদা নিয়ে কথা বলছো, তো তোমার নিরাপত্তার সমস্যা হবে কিনা। সে কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে যে সে মানে মাথা উঁচু করে বাঁচতে চায়, সে মাথা নিচু করে বাঁচতে চায় না। সুতরাং তার বাচ্চাটা যেন গৌরবের হয় যে তিনি মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে বাঁচবে। তিনি তার একটা মন্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, যেটা যে তিনি সম্ভবত কোথাও লিখেছিলেন যে এই আন্দোলনের কারণে যদি আমার মৃত্যু ঘটে তাহলে যেন কেউ কান্নাকাটি না করে। তার মানে কি উনার উপরে এরকম আঘাত আসবে এটা কি তিনি ধারণা করেছিলেন? এরকম তালিকাভুক্ত কি ছিলেন? না, এটা হলো যে ধরেন এই ধারণাটা ইউজুয়াল আছে এই কারণেই যে আমাদের সমাজে যেখানে ধরেন সব মানুষের আসলে অন্যায়ের বিরুদ্ধেই কথা বলার কথা, তাই না, ধর্ষকের বিরুদ্ধেই কথা বলার কথা, কিন্তু একটা প্রচলিত দেখেন যে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে গুম করে ফেলা হয়, তাদেরকে খুন করা হয়। আপনি দেখেছেন এই তনু হত্যার বিচার চাইতে গিয়ে তনুর ছোট ভাইয়ের ক্লাসমেট, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সোহাগ নামের একটা ছেলে, সে প্রথম দিন তনু হত্যার বিচারের দাবিতে রাস্তায় সোচ্চার ছিল। তার মানে কি দেখেন যে একটা ছোট ভাই তার বা একটা শিক্ষার্থী সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেখানেই পড়ুক, তার তো স্বভাবতই একটা ধর্ষণের বিরুদ্ধেই দাঁড়ানোর কথা, তাই না?
সে নিশ্চয়ই ধর্ষণের পক্ষে দাঁড়াবে না। মানে আমাদের রাষ্ট্র কি মানে আমাদের কাছে বা এই দেশের নাগরিকদের কাছে সেটা কি প্রত্যাশা করে? অবশ্যই সুতরাং না। এই যে এরকম একজন প্রতিবাদী মানুষ যখন হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু আরেকজন মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করছে তার কাছে এটা মনে হতেই পারে যে আমি এই যে প্রতিবাদ করছি, আমাকে হত্যা করা হবে কিনা, আমাকে গুম করা হবে কিনা, আমাকে খুন করা হবে কিনা। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে এই বিষয়টিতে আসতে চাই যে সাম্প্রতিক সময়কে আসলে প্রতিবাদ করতে গেলে প্রাণ ভয়ে ভুগতে হবে এরকম কোনো সময় কি আমাদের সামনে চলে আসছে কিনা, যে কোনো কিছু নিয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি কিন্তু এর এগেনস্টে আমি এটাও চিন্তা করছি যে এর ফলে আমাকে মৃত্যুবরণ করতে হবে কিনা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কি আসলে এতটা এই অবস্থায় চলে গেছে কিনা? না, তা তো বটেই। আমি এটাকে শুধু নিরাপত্তা ব্যবস্থা বললে এটা আমার মনে হয় যে খুবই কম বলা হবে, কারণ জিনিসটাকে একটু গভীরে যাওয়া দরকার। ছোট্ট করে গভীরে যদি যাই, যে আমাদের এখন যে রাজনীতি এবং অর্থনীতিতে যে দুর্বৃত্তায়ন ধারা চলছে, সেই ধারার মূল কাজটা কি? সেই ধারাটা হচ্ছে অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে। তা আপনি যখন ন্যায়ের পক্ষে কথা বলবেন, তাদেরকে যদি একেবারেই কি বলে সরিয়ে দেওয়া না যায়, তাহলে তো সে অন্যায় কাজটা ঠিক মতো করতে পারবে না। এইটা হচ্ছে এই ভিত্তি। সুতরাং এইটা আপনি এই ভিত্তি আমরা অনেক সময় আসলে বোঝাতে হয়তো ব্যর্থ হই। এই ভিত্তিটা একটা প্রধান হচ্ছে আমাদের দেশে যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন চলছে, সেইখান থেকে এটা শুরুটা। তারপর এটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের ধারা যেখানে চলে আসছে, তাতে করে পরিস্থিতিটা কিন্তু এইরকম একটা জায়গায় চলে গেছে। এইটা একটু মানে সাধারণভাবে বিবেচনা করলে তাহলে আমরা বোধহয় এটা হিসাবের মধ্যে নিতেই পারি যে এখন যেটাকে আপনি চলতি অর্থে বা যেটা বুঝতে সুবিধা হয়, যে শব্দ আপনি বলেছেন বটেই, যে নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে সত্যি কথা যারা বলে, এটাই এই একটা দিক আর কি। আর এই বিষয়টির সাথে আমি যেটা বলতে চাই যে প্রথমত হচ্ছে যে এ ধরনের হত্যাকাণ্ড, যে যারা বিবেকের কথা বলে, ওই যে আপনি শেষে বললেন যে সে হয়তো ভাবছিল যে আমি যদি না থাকি, মানে সোসাইটিটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে ভালো কথা বলছে সে বুঝছে যে আমার চারিপাশে যেন শত্রু, এই একটা দিক। আর একটা দিক আমি ধারণা করি, আমি এটা একটা ধারণা থেকে বলছি, যে যেমন আপনি এই আপনার আলোচনা আমি শুনছিলাম যে বলছিলেন যে উনি হয়তো লিস্টেড ছিল কিনা, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি হয়তো খোলসা করছি না অত। আপনারা হয়তো কিছু লোকের নাম জানেন যাদের নামটা সামনে আসে, এর বাইরে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে কথা বলছে, তাদের কাছে কিন্তু নানাভাবে হুমকিটা আসে, নানা কারণে সেটি সামনে আসে না, অনেকে বলেও না, পরিবারের কারণে, নানা কারণে। আমি জানি না তার কাছে এ ধরনের হয়তো আগে ছিল কিনা, আমার ধারণা থাকাটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক বলছি না। বিশেষ করে সিলেট ওই অঞ্চল, তার অ্যাক্টিভিজম সম্পর্কে আমরা জানি, আমি একমত। ও যেটা বলেছে যতটুকু আমরা খবর রাখি, সে খুবই তার অ্যাক্টিভিজমটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজপথেও, এবং খুবই ছিল, এবং সেই হিসাবে কিন্তু আমরাও তাকে চিনতাম, সাধারণভাবে চিনতাম, অত খুব আপন হিসাবে না চিনলেও, আপন তো বটে, আমি বলছি যে খুব ক্লোজ জায়গা থেকে না চিনলেও সাধারণভাবে চিনতাম। মানে স্থানীয়ভাবে সে শক্তিশালী ভূমিকা সক্রিয় ছিল, এবং স্থানীয়ভাবে তার যেমন এইখানে আরো যখন সিলেটে অন্যদেরকে হুমকি দেওয়া হয়েছে, তখন এই হুমকি নিয়ে যখন কথা হয়েছে, তার পাল্টা কাজগুলো সে করেছে। তো আমি একটা পয়েন্ট একটু গুরুত্বের সাথে ভাবার পক্ষে, সেটি হচ্ছে একটু মনে রেখেন যে আমাদের দেশে একটা অস্থিতিশীলতার প্রচেষ্টা নানাভাবে চলছে, কিন্তু সেটা আমরা প্রথমে বলেছি অনেক আগে থেকে, যেটা শুরু হলো সেটা হলো কোথায়, যখন ৭১-এর ঘাতকদের বিচার আমরা শুরু করলাম। শুরু করার পরে তাদের সামনে একটাই পথ ছিল যে আমাদের যতটুকু গণতন্ত্রের নামে যে ক্ষয়িষ্ণু ধারা হোক, যতটুকু ধারা থাকুক, এইটাকে যদি তারা নড়বড়ে না করতে পারে, তাদের সামনে কোনো পথ নেই। আমাদের কিন্তু এখন সামনে দুইজনের ফাঁসির দড়ি দুইজনের গলায় ঝুলছে, তারা কিন্তু বলা যায় ডাকাতের থেকে মহা ডাকাত, এবং তার মধ্যে একজন কে না জানে যে সারা বিশ্বে এখনো পর্যন্ত অর্থের দাপট নিয়ে সে টিকে আছে এবং যে কোনো সময় খরচ করতে রাজি, এবং বাংলাদেশে এদের পক্ষের বড় বড় যারা ব্যারিস্টার যারা ছিলেন, তারা কিন্তু বিদেশে অবস্থান করছে। কারণ তাদের একমাত্র যে মৃত্যু পরোয়ানা থেকে বাঁচাতে পারে যদি পুরো সিচুয়েশনকে একটা মানে অস্থিতিশীল করা যায়। কিন্তু সেটি একটি দিক শুধু মাত্র না, এটা বললে এটা হিসাবটা ভুল হবে, এটি একটা মনে রাখা দরকার। আরেকটা মনে রাখা দরকার, আমাদের দেশে অনেক দিন ধরে যে গণতন্ত্রহীনতা চলছে, এই জায়গাটা কিন্তু অনেকে সুযোগ নিতে চায়, দেশি বিদেশি নানা গোষ্ঠী। রুহিন হোসেন প্রিন্স, আমি আবার ফিরবো, আমি শামীম হায়দার পাটোয়ারির কাছে একটা কোয়েশ্চেন রেখে যেতে চাই যে তিনি যেমন বলছেন যে দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতার কারণে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো আমি। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাকে, 50 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবেন।
বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন বাংলাদেশ এখন। শামীম হায়দার পাটোয়ারি, গত 1.5 থেকে 2 বছরে দেশে 9 জন ব্লগারকে হত্যা করা হয়েছে এবং গতকাল রাতে যদি আমি নাজিমুদ্দিন সামাদকেও ঠিক সেই অর্থে সেইভাবে ব্লগার হিসেবে ধরি তাহলে সেটি 10-এর সংখ্যা ছুঁয়েছে। একের পর এক ব্লগার হত্যা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার একটা সুযোগ কেউ একজন কোথাও থেকে খোঁজা হচ্ছে। আপনার কি মনে হয় আসলে এর পেছনে কারণটা কি হতে পারে? না, এটা শুধু 10 জন ব্লগার না, এর সাথে আপনি তাবেলা হত্যা এবং শিয়া বিদেশি মসজিদে হত্যা। বোম এবং কালকে একজন মুয়াজ্জিন হত্যা, এই সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন, তা আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা ডিস্টেবলাইজেশন প্রসেস এখানে প্লান্টেড করা হচ্ছে। এটা স্পিনাজ অ্যাটেম্প হতে পারে, দেশি বিদেশি হোয়াটএভার। কেন হচ্ছে এটা? অনেকগুলো কারণে হচ্ছে। একটা হচ্ছে, প্রিন্স ভাই বলেছেন গণতন্ত্রহীনতার কথা। অবশ্যই গণতন্ত্র না থাকলে ঠিক নর্মাল কোর্সে পরিবর্তন হবে, মানে পপুলার ভোটে অথবা ম্যান্ডেট পরিবর্তন হবে, এই সম্ভাবনাটা বর্তমানে বাংলাদেশে অনেকটা নাই হয়ে যাচ্ছে। এবং সবগুলো ইলেকশনে এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় আছে এবং তারাই থাকবে আরও বেশ কিছু দিন। আমরা প্রায়ই বলছি মধ্যবর্তী ইলেকশন যদি আপনি বাদও দেন, 19-এর যে ইলেকশনটা হবে সেটা কিভাবে হবে এটাও কিন্তু এখন আমরা নিশ্চিত না। যে প্রবলেমটা 2013-তে ছিল, আমরা দেখতে পাচ্ছি ওই একই সমস্যা 19 পর্যন্ত আমরা ক্যারি করছি। তাহলে নর্মাল গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের যদি পথ সরকার নিজেই না রাখে, তাহলে সেখানে অবশ্যই অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর ডেফিনেটলি চেষ্টা করবে সেখান থেকে অন্যায় সুযোগ নেয়ার। এটা একটি দিক। আরেকটি দিক হচ্ছে, আমরা একটা বিভাজনের রাজনীতি করছি। ইমরান ভাই আছেন, অবশ্যই ওনার একটা ইউথ স্পিরিটকে রিপ্রেজেন্ট করে, আমি ওনাদের খুব শ্রদ্ধা করি স্পিরিটটাকে। অন দ্য আদার হ্যান্ড কিন্তু আরেকটা স্পিরিট আছে, হেফাজত, এবং এই দুটো স্পিরিটই কিন্তু মনে করে তারা রাইট। আপনি দুটো স্পিরিটেই কিন্তু প্রচুর ইউথ ছেলেপেলে আছে এবং দুটো কিন্তু কনফ্লিক্টিং, যেটার কোনো যৌক্তিক কারণ নেই। বাংলাদেশে 2015 সালে এসে হেফাজত এবং গণজাগরণ কেন একটা কনফ্লিক্টে অবস্থান থাকবে? দুজনই বাঙালি, দুজনই বাংলাদেশি, এবং দুজনের মধ্যেই অনেক দিক থেকে মিল আছে। তো এই যে আমরা দ্বন্দ্বের জায়গাটা শুরু করেছি, আমরা কিন্তু শুরু করেছি বন্দুকের গুলিটা মেরেছি, কিন্তু বন্দুকের গুলিটা ফেরত আনতে পারছি না। এবং বিবিসিতে একটা ডকুমেন্টারি দেখলাম আমরা কয়েকদিন আগে, এবং সেখানেও ঠিক এই জিনিসটাকে বলেছে যে সমাজ কি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে নাকি। এবং এটাও কিন্তু যারা ক্ষমতায় আছে বা ক্ষমতা থাকতে, তাদের একটি কৌশলও হতে পারে যে সমাজকে এভাবে বিভাজিত করলে তাদের ক্ষমতায় থাকাটা অনেকটা সুবিধাজনক অবস্থানে আসে। এই যে বিশাল একটা গোষ্ঠী একদিকে মৌলবাদ বা ইসলামিক ভিউ নিয়ে আগাচ্ছে, আর বিশাল একটা গোষ্ঠী যারা নাস্তিক আমি বলবো না, কিন্তু তাদের কিন্তু ফ্রেম করা হয় নাস্তিক হিসাবে অনেক সময়। তো এই যে কন্ট্রাডিক্টরি দুটো সোসাইটি ভাগ করে ফেলানো, এটা কিন্তু বাঙালি ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে না, কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং আমাদের লিডার যারা আছেন, আমরাও কিন্তু এটাকে কোনোভাবেই মার্চ করছি না, বা আমরা কখনো কোনো স্টেপ নিচ্ছি না যে এই দুটো কোনো কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর না। এই যে ব্লগার শব্দটা উদ্ভব হলো, ব্লগার তো একটা সিম্পল টার্ম। ব্লগার বলতে আমরা এখন বুঝছি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, মৌলবাদের বিপক্ষে কথা বলছে, যাই বলছে ধর্মের বিরুদ্ধে বলছে। এর সাথে অনেকেই মনে করছে যারা ধর্মের বিরুদ্ধে বলছে। এবং আরো খোলামেলা বলি, অন্য পৃথিবীতে ব্লগারের সংখ্যা কিন্তু ধর্ম প্রচার করে এরকম ব্লগারের সংখ্যা বেশি। কিন্তু ডাক্তারের ব্লগ থাকতে পারে, লয়ারের ব্লগ থাকতে পারে, লাইফস্টাইল ব্লগ হতে পারে। আমাদের এখানে যেটা এখন প্রচলিত হয়ে গেছে, এটাও কিন্তু ইমরান ভাইরা খেয়াল করেনি কিনা জানি না, পপুলার পারসেপশন হয়ে গেছে যে ব্লগার মানে হচ্ছে যারা নাস্তিকতা এবং ধর্মবিরোধী এবং ইসলাম বিরোধী। ইমরান সরকার, আপনার কি মনে হয় কিনা যে রাজনীতিতে যে আমাদের ধর্মের ব্যাপক প্রভাব আছে, একটা বিশাল প্রভাব আছে, এই কারণে কি এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে? না, এটা হচ্ছে কি যে এক ধরনের আমাদের এখানে এক ধরনের ধরেন ব্যাপক প্রভাব আছে, একটা বিশাল প্রভাব আছে, এই কারণে কি এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে? না, এটা হচ্ছে কি যে এক ধরনের আমাদের এখানে এক ধরনের ধরেন চেষ্টা আছে যে মানে ধর্মকে ব্যবহার করে খুব সহজে রাজনৈতিক সুবিধা আদায় করা। এটা কিন্তু ধরেন শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো না, মূলধারার রাজনৈতিক দলগুলোর ভেতরেও আছে। আপনি দেখবেন যে একটা প্রোগ্রেসিভ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার আবার একটা ওলামা লীগ খুলে রেখেছে, যে ওলামা লীগের দাবি কিন্তু ধরেন আওয়ামী লীগের যে মানে তাদের যে সংবিধান বা কনস্টিটিউশন দলীয়, সেটার কিন্তু একদম ঘোর বিরোধী, তাদের একদম উল্টো পাতে, কিন্তু সেটাকে তারা রেখেছে এবং তাদেরকে কিন্তু তারা বিলুপ্ত করেনি। অর্থাৎ এক ধরনের ধর্মকে ব্যবহার করে এক ধরনের রাজনীতির চেষ্টা, এটা ধরেন ধর্মের পক্ষে হতে পারে, বিপক্ষেও যারা করে সেটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক ব্যবহার, ধর্মকে এক ধরনের গোষ্ঠীকে উস্কে দিয়ে এক ধরনের রাজনীতিক একটা তার অবস্থানকে সচল রাখা। সুতরাং এখানে একটা বিষয় আমি বলতে চাই লয়ার অ্যাডভোকেট সাহেবের সাথে, যে ধরেন
গণজাগরণ মঞ্চ বা হেফাজত এখানে মুখোমুখির ব্যাপারটা কিন্তু ধরেন গণজাগরণ মঞ্চের সৃষ্টি না। আপনি দেখবেন যে আমরা তো গণজাগরণ মঞ্চ তো আর হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিন্তু রাস্তায় নামিনি। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা, অন্যায় অবিচার, বৈষম্য দূর করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার। এখন যদি বৈষম্যের কথা বলেন তাহলে কিন্তু আমাদের দেশে বৈষম্যের সবচেয়ে বড় শিকার কিন্তু মাদ্রাসার ছাত্ররা। তাহলে আমি কিন্তু খুব শক্তভাবেই বলতে পারি যে আমরা যে আন্দোলন করছি সেটার প্রধান সুবিধাভোগী কিন্তু মাদ্রাসার ছাত্ররাই হবে, কারণ তারা তো বৈষম্যের শিকার। কিন্তু হেফাজতে ইসলাম দেখেন যে আমরা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন, অহিংস একটা আন্দোলনকে একটা মানবিক দেশ গড়বার জন্য, একটা অগ্রগামী সমাজ গড়বার জন্য করছি। সেই জায়গায় হেফাজতে ইসলামকে রাজনৈতিক দলগুলো এমন ভাবে ব্যবহার করলো, এমন ভাবে রাস্তায় নামালো, নামিয়ে ধরেন একটা কনফ্লিক্ট সিচুয়েশন যেটার কথা বলছিলেন তৈরি করবার চেষ্টা করা হয়েছে। হেফাজতে ইসলাম কুচকে দেবার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে হেফাজতে ইসলাম বলেছে যে আমরা চট্টগ্রামে গেলে আমাদেরকে টুকরো টুকরো করা হবে। বাট আমরা কি বলেছি? গণজাগরণ মঞ্চ কি কখনো কোনো ভায়োলেন্ট শব্দ ব্যবহার করেছে? কখনো আমরা বলেছি যে না হেফাজতের বিরুদ্ধে আমরা, বা হেফাজত বা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী, আমরা কিন্তু কারোই বিরুদ্ধে না। আমাদের একটা সুনির্দিষ্ট দাবি আছে, ফ্রেম আছে, এবং আমরা কেমন বাংলাদেশ চাই তারও কিন্তু একটা রোড ম্যাপ আছে, একটা মানে চিত্র আছে। সুতরাং সেই জায়গায় কেউ কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়। আমরা বরং আহ্বান করেছি যে দল মত নির্বিশেষে, মানে ধর্ম, এমনকি লিঙ্গ, সব বর্ণ বৈষম্য ভেদে পাহাড়ি সমতল যারাই আছে প্রত্যেকে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার এমন একটা বাংলাদেশ গড়তে পারি যেটা একটা শোষণমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ এদেশের সকল নাগরিকের হবে। এখানে আইনের শাসন থাকবে, অন্যায় অবিচার থাকবে না, লুটপাট থাকবে না, যে কোনো অপরাধ হলে সে অপরাধের বিচার হবে, এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছি। সুতরাং এই বাংলাদেশের মানে বিরুদ্ধে আসলে কারা? ধরেন এখানে তো আমরা কারোর সাথে কনফ্লিক্ট করতে নামিনি। সুতরাং যেভাবে অ্যাজ ইউজুয়াল ধরেন পোর্ট্রে করা হয় যে গণজাগরণ মঞ্চ, হেফাজতে ইসলাম বোধহয় মুখোমুখি দুটো সাংঘর্ষিক গ্রুপ, এটা দেখিয়ে এক ধরনের রাজনৈতিক ফায়দা কিন্তু প্রচলিত রাজনৈতিক সিস্টেম যে এস্টাবলিশমেন্ট আছে তারা নেবার চেষ্টা করে। তারা বলবার চেষ্টা করে যে আমরা এখানে তো বিভাজিত, এটাকে আমাদের দরকার আমাদের বড় ভাই বা দাদা হিসেবে এটার সমঝোতা করার জন্য। সুতরাং এই যে সাংঘর্ষিক অবস্থান বা এই যে বিভেদ, এই যে মতপার্থক্য, এটাকে জিয়ে রাখবার চেষ্টা করা হয়। আমরা যখন হেফাজতে ইসলাম রাস্তায় নেমেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু বারবার তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা বসতে চাইলে আমরা প্রয়োজনে গণমাধ্যমে বসি, আপনারা টেবিলে বসতে চাইলে আমরা বসি, যে আমরা কি চাই, আপনারা কি চান, আপনারা যে কথাগুলো বলছেন আদতে সেগুলো সত্য কিনা আমাদের বিরুদ্ধে। সুতরাং কিন্তু এটা খুব পরিকল্পিতভাবে এক ধরনের রাজনৈতিক একটা অপপ্রচার চালিয়ে তরুণদেরকে একটা কালার দেবার চেষ্টা করা হয়েছে, ব্লগারদেরকে একটা কালার দেবার চেষ্টা করা হয়েছে, ধর্মের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু সেটা থেকে খুব মানে আমরা শান্তিপূর্ণভাবে বা ধরেন আমাদের যে বক্তব্য, আমাদের বিবৃতি, সেটার মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। দেশের মানুষ কিন্তু এখন বুঝেছে যে এই যে অপপ্রচারটি ছিল সেটি একদম সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত অপপ্রচার ছিল। যাই হোক, রহিন হোসেন প্রিন্স, বিরতিতে যেতে হবে, তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে বিরতির পরে এই যে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, কি কারণে আমরা এই হত্যাকাণ্ডগুলোর সঠিক বিচার পাচ্ছি না বা কেন পাচ্ছি না সেই সম্পর্কে আপনার কাছে জানতে আসবো। তার আগে আরেকটা বিরতি নিব, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশে এখন। রহিন হোসেন প্রিন্স, বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলছিলাম যেমনটা, যে ব্লগার হত্যাকারীদের ধরার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিচারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলা হয় যে তারা ব্যর্থ হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে তারা ব্যর্থ হয়েছে, কিংবা সরকারের কোন রকমের উদাসীনতার কি আপনার কাছে মনে হয় কিনা? আচ্ছা, আমি আপনার এই উত্তর খুবই আমি দিতে পারি। তার আগে আমি একটু আসছি একটু পরে দুইটা ছোট রেসপন্ড করি একটু। একটা হচ্ছে যে এইটা আমার মনে হয় আমাদের পরিষ্কার বারবার বলা উচিত যারা আমরা দেশের পক্ষে, যে হচ্ছে ব্লগার নামে যে অপব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে এটা পরিষ্কার করে দেওয়া উচিত। বাংলাদেশেও আমরা যতটুকু খবর রাখি, আমি ব্যক্তিগত হয়তো খবর না রাখলেও যতটুকু রাখবি, দেখবেন যে যারা ব্লগার নামে খ্যাত তার অধিকাংশই নানা বিষয় নিয়ে লেখে। ধর্ম এজেন্ডাটা অধিকাংশ না, কিন্তু আমরা অহেতুক এটাকে নিয়ে আসি। কেন? বোধগম্য কারণে কথা বলেছে, আমি যাচ্ছি না। এটা এক নম্বর দিক। দুই নম্বর, এটা আমি একটু বিনীতভাবে বলি, এক্ষেত্রে ব্যারিস্টার সাহেব বলছেন যে এই যে গণজাগরণ মঞ্চ আর হেফাজত নিয়ে যে বিভাজন, আমার বিবেচনাটা খুবই ভুল উপস্থাপনা। যদি আপনি ঐক্যের কথা বলেন, বাংলাদেশে আমরা কিন্তু ঐক্যবদ্ধ কোন পয়েন্টে ছিলাম বলেন? মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। তাহলে বাংলাদেশকে যদি কোনোটা শুরু করতে হয় ওই প্রশ্নে পেছনের কোনো সুযোগ নেই।
এবং মুক্তিযুদ্ধ খালি তো মুক্তিযুদ্ধ না, অনেক কথা, আমি আর সেদিকে আর আসছি না, কিন্তু ছোট্ট করেও হিসাবটা রাখতে হবে যে মোটেই বিভাজিত না, বরঞ্চ মুক্তিযুদ্ধ নিয়ে যারা কোশ্চেন করে তারাই এক ধরনের বিভাজন সৃষ্টি করতে চায় অন্য উদ্দেশ্যে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, পরিষ্কার কথা। এই ক্ষেত্রে যদি আপনি অন্য কিছু চেষ্টা করেন, ভুল জায়গায় করবেন। এবারটা আসি যে যেটা বলছেন, দেখুন এবার আপনি একটু ছোট্ট হিস্ট্রিও যদি দেখেন, মুক্তিযুদ্ধের পরে আমরা যে অল্প সময়ে পেয়েছিলাম, সেইখানে পুরো জাতিটাকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, এবং এই যে শোষণহীন সমাজ, মুক্তিযুদ্ধের যার স্বপ্ন ছিল, ওই জায়গায় আমরা কিন্তু জাগ্রত করতে পারিনি। এরপরে 75-এর 15ই আগস্ট, তারপরে যে ক্ষমতায় আসলো যে দল, তারা কিন্তু প্রথমে হচ্ছে যে 71-এর ঘাতকদেরকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত করলো, অনেক ঘটনা ঘটলো। তারপরে ক্ষমতায় এরশাদ সাহেব এসে তিনি ধর্মকে আরো বেশি ব্যবহারের জায়গা করলেন। এই যে ধারাটা, এই ধারা থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারি নাই। গণজাগরণ মঞ্চের প্রথম দিকে কতগুলো ঘটনা ঘটে গেল ইন পজিটিভ ইন বাংলাদেশের ক্ষেত্রে, এবং আমরা দেখলাম যে ক্ষমতায় যারা আছে মুক্তিযুদ্ধের কথা বলে, মনে হলো যে তারা বোধহয় এইটাকে মনে করছে যে একটা সুযোগ কাজে লাগাতে পারি কিনা। হ্যাঁ, আমার বিবেচনায় পজিটিভ সেন্সে বললে যে গণজাগরণ মঞ্চ দিয়ে যে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধটা চলে আসছিল, কাজে লাগানো যেত। কিন্তু এই সময়কালে বড় যে ঘটনা ঘটে গেল, আমি আলোচনা শুরু যেটা দিয়ে করেছিলাম যে আমাদের অর্থনীতি এবং রাজনীতির যে দুর্বৃত্তায়িত ধারা, সেইখানে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু পেছনে চলে গেল। এখন চলে আসলো ধর্মকে ব্যবহার করার প্রধানটা, এবং এই ধারা থেকে কিন্তু আর বেরোনো গেল না। সুতরাং আপনি দেখেন যে এখন বরঞ্চ আমাদের কাছে মনে হয় অনেক সময় এটাকে ব্যবহার করা হচ্ছে। তাই না হলে এইটা কে বিশ্বাস করবে যে এই ধরনের একটা ঘটনার পরে খুঁজে বের করা যায় না? না বের করার কোনো কারণ নেই। এইখানে বনজগতেরও কতগুলো ব্যাপার আছে, এটাও খোলা মনে বললে আমি এটা বলতে কোনো অসুবিধা দেখি না। যাদেরকে আপনি ধরবেন, সেই সর্ষার মধ্যে যদি ভূত থাকে আপনি ধরবেন কিভাবে? দেখুন, একেবারেই আপনি হিসাব করে দেখতে পারেন যে একজন মানুষ তাকে যখন ধরা হচ্ছে, তার হয়তো কি বলে আলখেল্লা নাই, তাকে আপনি কিন্তু জঙ্গিবাদ নানা কিছু বলে টলে আপনি একটা ব্যবস্থা করছেন যাদেরকে ধরালেন। আবার যদি একটু ওই রকম আলখেল্লা থাকে, তাকে আপনি প্রথম হুজুর বলে সম্বোধন করছেন। প্রথম সংকটটা এই জায়গাটা ঘটে যায়। এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আমরা দিতে পারি। কারণ যাদেরকে দিয়ে আপনি এই যে ভূতটা ছাড়াবেন, সেইখানে কি মুক্তিযুদ্ধের চেতনা আছে? সেইখানে কি গণতন্ত্রের আবরণ আছে? সেইখানে কি এই যে বাঙালি জাতি, বাঙালি আদিবাসী মিলাই যে আমরা এইখানে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী ঐক্যবদ্ধ ছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তাদেরকে অগ্রসর করার জায়গাটা আছে? আমাদের কিন্তু এই জায়গাটা নেই। এই একটা গেল। সুতরাং আপনি এই যে যারা ক্ষমতায় এখন আছে বা যারা ক্ষমতার আকাঙ্ক্ষী, এই যে আমরা বলি এরা শাসক, তারা কিন্তু এই জায়গাটাকে মোটেই কি বলবো যে কাজ করতে চায় না। বিচার বিতরণ সংস্কৃতির কথা বলি, এটা তারাই পয়দা করে, এই জন্য তারা অটো বিভাজন রাখতে চায়। পয়েন্টটা সেই জায়গাটাই, যার জন্য আমার বিবেচনা যে খুঁজে তারা ইচ্ছা করে বের করছে না, তারা জিয়ে রাখতে চাচ্ছে, সমস্যাটা জিয়ে রাখতে চাচ্ছে, এবং যার যখন প্রয়োজন তখন ব্যবহার করবে। এই প্রসঙ্গগুলো আমি ছোট্ট করে একটু না বললেই আগেরটা একটু অসম্পূর্ণ থাকবে। আপনি দেখুন, হেফাজত যখন প্রথমে আসলো, আপনি দেখবেন বহু লোক তো তাদেরকে সাপোর্ট দিয়েছে, রুটি কলা বহু কিছু নিয়ে গেছে, পানি নিয়ে গেছে। আবার যখন বলা যায় যে দেখা গেল যে ওই অংশ এইটা করে যখন ফেল করে গেল, ক্ষমতাসীন অনেকে এদের তো যখন বিরুদ্ধে বলছিল, কিন্তু পরে যখন মনে করলো ওদেরকে ব্যবহার করা দরকার, তখন তাদের কাছে যে সারেন্ডার করলো, এমনকি জমি দেওয়া থেকে শুরু করে কি তাদের দিল না। এমনকি শুধু বাংলাদেশ না, বিদেশে অনেক অ্যাম্বাসিডার পর্যন্ত তাদের সাথে ইন দ্য নেম অফ কম্প্রোমাইজের জায়গা, বা যদি বলেন কারোর ভাষায় মেন স্ট্রিমে আনার, যেটা খুবই ভুল পদক্ষেপ হবে, সেই ধারা করতে কিন্তু তাদের কাছে চলে গেল। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকে আসলেই পর্যবেসিত করে গেল, এবং যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে, আমি বলবো মুক্তিযুদ্ধের 16 কোটি মানুষের মধ্যে, সেটাকে একেবারেই শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে একটু আসতে চাই। জানতে চাচ্ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই নাজিমুদ্দিন সামাদ হত্যার বিষয়ে আজকে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ধর্ম নিয়ে আপত্তিকর লেখালেখি করতেন কিনা তা দেখা প্রয়োজন। অর্থাৎ নাজিমুদ্দিন সামাদকে হত্যা করা হয়েছে, এবং তিনি বলেছেন যে ধর্ম নিয়ে আপত্তিকর লেখালেখি করতেন কিনা তা সরকার তা তদন্ত করে দেখা হবে বা তা খতিয়ে দেখা হবে। প্রশ্ন হলো যে আপত্তিকর লেখা লিখলেই কি তাকে হত্যার শিকার হতে হবে? অবশ্যই হত্যা তো হত্যাকাণ্ড, সেটা তো অবশ্যই কোনোভাবে জাস্টিফাইড হতে পারে না, এবং সেটার ইমিডিয়েট বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এই বিষয়ে ব্যর্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা ব্লগার হত্যার বিচারের থেকে দেখেছি খুব একটা ভালো অগ্রগতি একটা দুটো ক্ষেত্র ছাড়া কখনো হয়নি। তবে আমি এটাও বলবো, আপনি সোসাইটিতে বাস করে, আমাদের লতে আইনেও আছে যে আপনি কোনো ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে মন্তব্য করতে পারবেন না। সেটা শুধু ইসলাম ধর্ম না, যে কোনো ধর্মের বিরুদ্ধে। আপনি যিশুর বিরুদ্ধেও বলতে পারবেন না, আপনি কৃষ্ণের বিরুদ্ধেও বলতে পারবেন না, শ্রী চৈতন্যদেবের বিরুদ্ধেও বলতে পারবেন। এটাই আমাদের এখন পর্যন্ত লিগাল স্ট্যান্ডিং। এখন আমরা এমন একটা সমাজে বাস করছি, বঙ্গবন্ধু
একটা চমৎকার সংবিধান করলেন, সেখানে বললেন ইউনিভার্সাল এডুকেশন হবে, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, কিন্তু মাদ্রাসা শিক্ষাটা তখন উনি বাস্তবতার খাতিরে রেখে দিলেন। পরবর্তীতে জিয়াউর রহমানের আমলে এসে দেখা গেল মাদ্রাসার সংখ্যা 1 বছরে অনেক বেড়ে গেল। তারপরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ওপেন করা হলো। তারপরে এসে এরশাদ স্যার হয়তোবা ফর্মালি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন, বাইদেনে এটার কোনো প্রয়োজনও ছিল না, অনেক কিছু ধার্মিক ব্যাপার হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে যখন আমরা কেউ একজন ব্যক্তি মহানবীকে নিয়ে কটাক্ষ করবে, আমাদের এখানে মিলিটেন্ট লাখো লাখো মাদ্রাসা ছাত্র আছে, এর বাইরেও যে মধ্যপন্থার যে কোটি কোটি লোক আছে তারাও পছন্দ করবে না কেউ ধর্মকে নিয়ে কটাক্ষ করুক। এবং আমি এটা বিশ্বাস করি গণজাগরণ মঞ্চ এটাকে খুব একটা সমর্থন করে না, এবং ডেফিনেটলি এই পারপাসে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়নি। এখন ওনাদের মধ্যে কেউ কেউ বা ওনাদের সাথে সম্পর্কিত কেউ যদি ব্যক্তিগত ব্লগ দেয়, এটা তার ব্যক্তিগত বিষয়, সেটা আইনের বিষয়। এবং আমারও মনে হয় যে আমাদের মূল দাবিটি যে সবারই হওয়া উচিত যে আইনি ওনাদের সাথে সম্পর্কিত কেউ যদি ব্যক্তিগত ব্লগ দেয়, এটা তার ব্যক্তিগত বিষয়, সেটা আইনের বিষয়। এবং আমারও মনে হয় যে আমাদের মূল দাবিটি যে সবারই হওয়া উচিত যে আইনি কাঠামোতে যদি শাস্তির বিধান থাকে তাহলে এই ধরনের মন্তব্যের জন্য তাকে শাস্তি করা যেতে পারে। কিন্তু এটার জন্য তার উপর এনি থ্রেট, হত্যা তো অনেক পরের বিষয়, একটা থ্রেট দেওয়া হলো, রাষ্ট্রের দায়িত্ব এই থ্রেটটা থেকে তাকে প্রোটেকশন দেয়া। এইটা রাষ্ট্র পারছে না। কেন পারছে না সেটা আমি অনেক টকশোতে বলেছি, আপনার টকশোতেও বলেছি। রাষ্ট্রকে যদি আজকে বলা হয় বা সরকারকে বলা হয় যে 7 দিনের মধ্যে বিএনপি বাংলাদেশ অচল করে দেবে, এটা কিভাবে প্রতিরোধ করতে হবে, এটা কিন্তু সরকার খুব ভালো মতো এই মেকানিজমটা জানে। এবং সরকারের মূল উদ্দেশ্য এবং মূল ক্ষমতা, মূল দক্ষতাটা কিন্তু ওই জায়গাতেই সীমাবদ্ধ। অন্য জায়গাগুলো যে ফ্যাক্টরগুলো তার ক্ষমতায় থাকার সাথে সম্পর্কযুক্ত না, ঠিক সেই ফ্যাক্টরগুলোতে সরকার তার সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করছে না। এটা আমাদের জন্য একটা বিশাল ফ্রাস্ট্রেশন। গণজাগরণ মঞ্চ নিয়ে আমি একটা মন্তব্য শুধু করব, মুক্তিযুদ্ধের চেতনা তো অনেক বিশাল ব্যাপার, তার মধ্যে গণতন্ত্র আছে, উন্নয়ন আছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, দেশের সার্বভৌমত্ব আছে, ফরেন পলিসি, এভরিথিং। এটা কিন্তু শুধু একটা ওয়ান ডিরেক্টেড কিছু না। একজন ব্যক্তির ফাঁসি বা কয়েকজন ব্যক্তির ফাঁসি এনশিওর করার জন্য আমি দেশের ব্যাপক তরুণকে নামিয়ে ফেলবো এবং দেন লক্ষ্যহীন হয়ে যেতে পারে তারা, এটার একটা রিস্ক কিন্তু আছে। গণজাগরণ মঞ্চ একটা বিশাল দায়িত্ব নিয়ে নেমেছিল, কিন্তু ওই দায়িত্বটা নিয়ে কতটুকু আগাতে পেরেছে এটা কিন্তু এখন দেখার বিষয় আছে। যে তারা প্রথমে হলো কাদের মোল্লার ফাঁসির বিষয়টি নিয়ে আসলো, অ্যান্ড দেন আপিল হলো, কিন্তু ঠিক এই একটি বিষয়ে কি এত বড় আন্দোলনের প্রয়োজন আছে, যেখানে আওয়ামী লীগ সরকার ম্যান্ডেট নিয়ে আসছে যে আমরা যুদ্ধাপরাধীর বিচার করব 2008-এ, এই তরুণরাই ভোট দিয়েছে তাদেরকে 2008-এ বা 2009-এ, সেকেন্ড টাইমও ম্যান্ডেট এটা নিয়ে আসছে। তাহলে ম্যান্ডেট নিয়ে যখন একটি সরকার ক্ষমতায় আছে এবং তখন বিচারিক একটা বিষয় চলছে এবং বিচার হচ্ছে, স্লোলি হচ্ছে, এটা নিয়েও রাজনীতি হচ্ছে, এটা আমরা অস্বীকার করি না, আওয়ামী লীগ এটা নিয়েও রাজনীতি করছে, কিন্তু বিচার হচ্ছে, দৃশ্যমানভাবেই হচ্ছে। ঠিক সেই সময় আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকা সত্ত্বেও কেন আমরা তরুণদেরকে এই একটি ইস্যুতেই ডাইভার্ট করব? আর এটিও একটি বিষয়, বিচারিক কার্যক্রম চলা অবস্থায় আমরা এটা করতে পারি কিনা। ইমরান সরকার, এই শামীম হায়দার পাটোয়ারির এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে আমি জানতে ফিরে আসবো বিরতির পরে। আরেকটা বিরতি নিতে হচ্ছে, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবে। বিরতির পর স্বাগত আরেকবার দিচ্ছেন বাংলাদেশ এখন। ইমরান সরকার, আপনার কাছে আসতে চাই, শামীম হায়দার পাটোয়ারি যেমন বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে আসলে গণজাগরণ মঞ্চের সে সময়ে গণজাগরণ মঞ্চের উৎপত্তির কি উদ্দেশ্য ছিল, আপনি কি কিছু এর পক্ষে বলতে চান? না, ঠিক আছে, এটা তো এই ধরনের এটা একটা লম্বা আলোচনার বিষয়। তবে এখানে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ধরেন, এটা আসলে কিসের ভিত্তিতে হবে, কিভাবে এটা এগোবে, এটা তো আসলে কেউ ঠিক করে দিয়ে ধরেন আন্দোলন শুরু হয় না। এটা স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের একটা জাগরণ। সাধারণ মানুষ যেটা সিদ্ধান্ত নিয়েছে, যখন তার রাস্তায় নামার দরকার তখন সে নেমেছে। আপনি দেখেন যে গণজাগরণের লক্ষ লক্ষ মানুষ নেমেছে, সবাই তো ঠিক করে নামেনি, তাই না? সবাই নিজের জায়গা থেকেই তো এখানে এসেছে। সুতরাং এই যে সবার নিজের নামার যে আকুতি, সেটা যখন এক হয়েছে তখনই তো মানুষের জাগরণ হয়েছে। সুতরাং এখানে আমার মনে হয় যে এটা ভিন্ন আলোচনা, যে কোন বিষয়ে মানুষের নামা দরকার ছিল, কোন বিষয়ে নামা দরকার নেই, এই আলোচনা করে আসলে এটার কিন্তু কোনো সুরাহা হবে না। আমরা কোনো আন্দোলনকে কেন স্থায়ী করতে পারছি না ইমরান সরকার? না, আমি তো মনে করি গণজাগরণ মঞ্চ তার যে আন্দোলন, তার যে লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, যুদ্ধাপরাধের বিচার সহ 6 দফা দাবি এবং একটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করা, সেটার পথে তো অবিরাম ভাবে কাজ করে যাচ্ছে। আপনি দেখেছেন যে গণজাগরণ মঞ্চ প্রত্যেকটি প্রশ্নে যে দাবিগুলোতে সে রাস্তায় নেমেছে, মানে কখনোই কিন্তু কোনো প্রশ্নে গণজাগরণ
গণজাগরণ মঞ্চ কি তাহলে আপনারা যে দাবিগুলো রেখেছিলেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই যে প্রথমেই শুরু করেছিলেন শামীম হায়দার পাটোয়ারি মুয়াজ্জিন হত্যাকাণ্ড, যেটি কয়েকদিন আগে হয়ে গেছে, একের পর এক খুন হচ্ছে, তনু হত্যাকাণ্ড আমরা দেখেছি যে একদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে, গণজাগরণ মঞ্চের কর্মীরাই করেছে। এই একদিন দুই দিনের মধ্যে কি আমাদের আন্দোলনগুলো আসলে সীমিত থাকবে? না, তা কিন্তু থাকছে না। আপনি দেখুন যে গণজাগরণ মঞ্চ যে বিষয় নিয়ে আন্দোলন করছে সেটার একটা সুরাহা না করা পর্যন্ত কিন্তু গণজাগরণ মঞ্চ রাজপথ ছেড়ে যায় না। আপনি এটা দেখবেন যে এটা এমন না যে গণজাগরণ মঞ্চ আজকে একটা প্রতিবাদ করলো, কালকে আবার এটা ভুলে গিয়ে আর একটা করলো, এটা কিন্তু গণজাগরণ মঞ্চ করে না। আপনি দেখেন যে তনু হত্যার বিচারের দাবিতে আসলে তনু এখানে একজন ব্যক্তির জন্য কিন্তু গণজাগরণ মঞ্চ শুধু আন্দোলন করছে না। তনু হত্যার বিচারের মাধ্যমে আমরা যে 4 দফা দিয়েছি সেটা হলো সামগ্রিকভাবে নারীর মর্যাদা, তারপরে নারী নিপীড়ন বিরোধী যে নীতিমালা সেগুলো বাস্তবায়ন করা, নারীর প্রতি যে অবিচারগুলো হচ্ছে, বিশেষ করে ধর্ষণ সহ যে নির্মম যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে সর্বোচ্চ শাস্তি পায়, সেখানে আইন সংশোধন করা, সামগ্রিকভাবে কিন্তু একটা প্যাকেজ নিয়ে নেমেছে যে সামগ্রিকভাবে যাতে আমাদের যে মুক্তিযুদ্ধের মৌল যে চিন্তা যে নারী পুরুষ সকলে সমান মর্যাদা নিয়ে এখানে থাকবে, দেশে বাস করবে, তার অধিকার ভোগ করবে, সেই জায়গাটা যাতে নিশ্চিত হয়, সেটার কারণে কিন্তু আমরা আন্দোলন করছি। আবার একই সাথে আপনি দেখবেন যে আমরা যখন হত্যাকাণ্ডগুলোর বিরোধিতা করি, আমরা কিন্তু শুধুমাত্র যে ব্লগারদের হত্যাকাণ্ডের বিরোধিতা করেছি তা না। আমরা 2015 সালে যখন ব্লগার হত্যাকাণ্ড বিরুদ্ধে আমাদের সহযোদ্ধাদের যখন একের পর এক হত্যা করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে যেমন আমরা দাঁড়িয়েছি, ঠিক একইভাবে প্রকাশককে যখন হত্যা করা হয়েছে সেটার আমরা বিরোধিতা করেছি। এমনকি ওই ধরেন কাফেলা অনুষ্ঠানের মাওলানা ফারুকীকে হত্যারও কিন্তু আমরা সমালোচনা করেছি, আমরা মাওলানা খিজির খানকে হত্যারও সমালোচনা করেছি। ইভেন আপনি যেটা বললেন যে সাম্প্রতিক সময়ের যে হত্যাকাণ্ডগুলো, আমরা চেয়েছি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। এখানে সে ব্লগার কিনা, সে কতটুকু ধার্মিক ছিল কিনা, সে কোন ধর্মের মানুষ ছিল, সে নারী না পুরুষ ছিল, এই বিষয়গুলো কিন্তু আসলে আলোচনার ব্যাপার নয়। আমরা যেমনটি দেখেছি যে আপনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এই বক্তব্যগুলো আমরা কোনোভাবেই বক্তব্যগুলোর সাথে একমত নই। একটা হত্যাকাণ্ড ঘটবার পর কোনোভাবেই রাষ্ট্র, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং দায়িত্বশীল পক্ষের কোনোভাবে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যে বক্তব্য আসলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা হত্যাকাণ্ডকে জাস্টিফাইড করে। হত্যাকাণ্ডের পর আলোচনা হবে এই হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে, সেটার আলোচনায় না গিয়ে আপনি দেখেন যে নানাভাবে হত্যাকাণ্ডকে জাস্টিফাইড করবার জন্য আপনি বলছেন তিনি কতটুকু সীমার মধ্যে ছিল, তিনি ধর্ম পালন করতেন কিনা, তিনি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, তিনি তাকে গালি দিয়েছিলেন কিনা, তিনি তাকে আগে আঘাত করেছেন কিনা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অন্য বিষয়। ব্যাপারটি হচ্ছে একটা মানুষকে হত্যা করা হয়েছে, তার আমার আইডেন্টিটি জানবার দরকার নেই, সে হিন্দু না মুসলমান জানবার দরকার নেই, সে নারী না পুরুষ জানবার দরকার নেই, সে আদিবাসী না বাঙালি জানবার দরকার নেই। মানুষ হত্যা হয়েছে, সেটার বিচার হবে। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার 0 টলারেন্স নিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য কাজ করবে। তাদের বক্তব্যগুলো এটাই হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের পর যখন হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, যখন নানাভাবে সেটাকে আড়াল করতে চাইছেন, তখনই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে না গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন এনে সেটাকে ধামাচাপা দিতে চাইছেন। একইভাবে আমরা তনু হত্যাকাণ্ডেরও দেখেছি। দেখেন, এতদিন হয়ে গেল, 3 সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত সেই হত্যাকারীর কোনো বিচার নেই। এমনকি যে ধর্ষণের আলামত সুরতার রিপোর্টে বলা হয়েছে তার গায়ে আঁচড় রয়েছে, তার জামা কাপড় ছেঁড়া হয়েছে, তার সামনের জামা ছেঁড়া, পেছনের জামা ছেঁড়া, অথচ মনে হচ্ছে যেন এই জামা কাপড়গুলো তাকে হত্যাকাণ্ড জিন বা পরি এসে এই হত্যাকাণ্ডগুলো সরকার করেছে। এই প্রসঙ্গে আপনার একটি মন্তব্য আমি একটু কোট করতে চাই, সেটা হলো যে তনু হত্যার ঘটনা আড়াল করতে নাজিমকে হত্যা করা হয়েছে। আপনি এরকম একটি মন্তব্য করেছেন, আসলে মানে কোন দিকে এই প্রসঙ্গটি আমাদের কাছে এই কারণে এসেছে? আপনি দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে এবং আরেকটি ঘটনা দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন যে কদিন আগেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 800 কোটি টাকা লুট হয়ে গেল। আমরা সবাই সোচ্চার, আমরা সবাই রাস্তায় নামলাম, আন্দোলন হলো, মানুষ প্রতিবাদ করছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। এখন পর্যন্ত সেই যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কোনো ভিজিবল ব্যবস্থা নেই। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়েছে, সেটার শুনানি প্রতিদিন আমরা দেখি টেলিভিশনে, সেটা ফিলিপাইনে হচ্ছে, সেটি সিঙ্গাপুরে হচ্ছে, ওই শ্রীলঙ্কায় হচ্ছে। ফিলিপাইনে কারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অথচ বাংলাদেশের ব্যাংকের থেকে লুট হলো, বাংলাদেশে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রিন্স, আপনি কিছু বলতে চান কিনা এই প্রসঙ্গে, কেন হচ্ছে এরকমটা? এই পয়েন্টে একমত। সর্বশেষ যেটা উনি অন্য কথাগুলো বলেন একমত। আমি তার আগে কতগুলো পয়েন্ট একটু রেসপন্স করি। একটা হচ্ছে, দেখুন, যেহেতু আলোচনা আসলে অনেক চলে আসছে, এত আলোচনা হলে কমপ্লিট করা যায় না, কিছু ভুল বোঝাবুঝি হয়। তবে এটা মনে রাখা উচিত, গণজাগরণ মঞ্চ যেভাবে গড়ে উঠেছিল একটা স্বতঃস্ফূর্ততা, কিন্তু তার পেছনে রাজনীতি ছিল। রাজনীতি কোনটা? যুদ্ধাপরাধীদের বিচার। তা আপনি তো ওইটাই আশা করবেন। তার মানে আমাকে যদি সহজে বলেন এটা অন ইস্যু মুভমেন্ট ছিল, বরঞ্চ এই অন ইস্যু মুভমেন্টের পরে তারা যেভাবে 6 দফা
6 দফাই তো যেটা করেছিল ওই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন সহ এই রাজনীতিতে ধর্মের ব্যবহার যাতে না থাকে, মুক্তিযুদ্ধের ধারাটা থাকে, সেই জায়গাটা তারা যতটুকু ক্যাম্পেইন করতে পারে সেটি আমাদের অ্যাচিভমেন্ট ভাবা উচিত। আর স্থায়ী কথা যেটা বললেন, ওই রকম একটা প্ল্যাটফর্ম তো স্থায়ী ভূমিকা নিতে পারে না। এর পেছনে যদি ওই ধারা রক্ষাকারী রাজনৈতিক শক্তি থাকতো, তারা ভূমিকা পালন করতে পারতো। সেইটা অপরাধ আপনি আমাদেরকে দিতে পারেন যে সেই ধরনের বিকল্প রাজনৈতিক শক্তি যারা পজিটিভ কথা বলে তারা পারে না। সুতরাং ওদের কাছ থেকে বেশি আমি এর থেকে বেশি আশা করি না। আরেকটা হতো যে যেটা করলো ওরা গণঅভ্যুত্থান করে ক্ষমতা দখল করছে, ওই কাজটা করতে পারছে, কিন্তু ওই জায়গায় ছিল না। এটা একটু 1 নম্বর মনে রাখা দরকার। সুতরাং গণজগণে আরো অনেক আলোচনা হয়েছে ছিল, কিন্তু আমি সময়ের জন্য যাচ্ছি না। এইটা আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের সরকার এই হত্যাকাণ্ডের পরও যে ভূমিকা নিচ্ছেন এটা খুবই অন্যায় ভূমিকা। এটা নিশ্চয়ই আমরাও মনে করি আমাদের দেশবাসী ধর্মপ্রাণ, কোনো ধর্মকে আঘাত করা কারোর উচিত না, এটা কেউ গ্রহণ করে না, সেটা ঠিক আছে, অবশ্যই এটা আমরা দৃঢ়তার সাথে মনে করি। কিন্তু একটা হত্যাকাণ্ডের বিচারই তাদের করা উচিত, অন্যদিকে যাওয়া উচিত না। এটা গেল তনু হত্যাকাণ্ড এবং অন্য সব নিয়ে। আমি জানি না যে ইমরান পুরো কথাটা কি বলেছে, কিন্তু সাধারণভাবে বাংলাদেশে কিন্তু এটা একটা বাস্তবতা। আমি বলি যে একটা ঘটনার পরে এটা যারা ক্ষমতায় আছেন বা যদি অন্য কোনো শক্তি থাকে তাদের সুবিধাটা কি, সে একের পর এত ঘটনা ঘটে যাচ্ছে, একটা ঘটনা বেশিক্ষণ থাকছে না, এবং এইটা কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে ঘটতে থাকবে। আমি শুরু যে কথা বলছিলাম আবার বলি যে দুর্বৃত্তায়িত ধারার অনিবার্য পরিণতি, এটা ফল, এটাই ঘটবে। তারপরে বিচারহীনতার সংস্কৃতি এটাকে আরো বেশি ওই যে কি বলে যে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। সুতরাং সেই জায়গাটা তারা কিন্তু সুযোগ হিসেবে ব্যবহার করবে। আমাদের উচিত হচ্ছে যারা এটা নিয়ে পজিটিভ কথা বলি, আন্দোলন করি, রাজনৈতিক দল বা সামাজিক শক্তি বলি যারা, আমরা যাতে কোনো ইস্যু ধামাচাপা না পড়ে সেই ধারায় যাওয়া উচিত। সেটা খুব জরুরি হয়ে পড়েছে বলে আমাদের কাছে মনে হয়। এটা তো খুবই কারেক্ট কথা। দেখুন যে আমাদের দেশে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট হলো, আপনি এর আগে এই যে প্রিন্স, আমরা এই আলোচনাটাতে আবার ফিরে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সাথে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। রুহিন হোসেন প্রিন্স, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে ছিলাম, আমরা একটু প্রসঙ্গ পাল্টে আসি। আমরা শুনেছি যে জ্বালানি তেলের দাম কমছে, আবার গ্যাসের দাম বাড়ার একটা আভাস আমরা পেয়েছি। কথা হচ্ছে যে পরিবহন মন্ত্রী বলছেন যে জ্বালানি তেলের দাম যদি কমে তাহলে পরিবহন খাতের যে খরচগুলি আছে সেগুলো অনেকখানি কমে যাবে, এবং এর ফলে দেখা যাবে যে আমাদের বিভিন্ন প্রতিদিনের যে দরকারি জিনিসগুলো আছে সেগুলোর দামও অনেক সময় প্রভাব পড়তে পারে, কমতে পারে। আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একবার যখন কোনো কিছুর দাম বেড়ে যায় তখন কি আসলে তা এভাবে কমানো সম্ভব, বা জ্বালানি তেলের দাম কমিয়ে সেটা কি কমানো সম্ভব? নিত্য প্রয়োজনীয় জিনিস কমানো সম্ভব, কিন্তু আমাদের ক্ষমতায় যারা থাকেন তারা কমানোর দায়িত্ব পালন করে না, বাড়ানোর দায়িত্ব পালন করেন। কারণ তারা জনবান্ধব না হয়ে তারা ব্যবসায়ী বান্ধব বা লুটেরা বান্ধব হয়ে যায় এই কারণে। সুতরাং এখন দেখুন জ্বালানি তেলের দাম পৃথিবীতে যে পরিমাণ কমেছে, 4 ভাগের 1 ভাগ চলে এসেছে। দাম কমানো তো খুবই জরুরি, আরো আগে উচিত ছিল। কমানোর সাথে সাথেই সমস্ত পরিবহন থেকে শুরু করে এর যে ইফেক্টগুলো যেখানে আছে সেইটার দাম নির্ধারণ করে দেবে, এটা আমরা প্রত্যাশা করি, সেটা জরুরি। কিন্তু আজকে দেখলাম একটু দেখুন কেমন ভুল সিগন্যালটা দেয় আমাদের মন্ত্রী বাহাদুর। তিনি বললেন একদিকে আমি কমাবো, অল্প টাকা বললেন 4 থেকে 10 টাকা, তাও নাকি 6 মাসের মধ্যে, কিন্তু তিনি বললেন বিদ্যুতের দাম বাড়বে এবং গ্যাসের দাম বাড়বে। খুবই সহজ। আমাদের এখন যে এই যে জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, খরচ কমে আসার কথা, তার মানে বিদ্যুতের দাম কমার কথা, এবং কিন্তু সরকারি ঘোষণা ছিল 14 সাল থেকে কমবে। আর আমরা গণশুনানিতে একাধিকবার বলেছিলাম যে একটা গণশুনানি করেন, দাম যাতে কমানো যায়। সুতরাং সেটা কমানো না হয় উনি বাড়ানোর কথা বলছেন, গ্যাসের দাম বাড়ানোর কথা বলছেন। এবং এইটা আমি একটা অভিযোগ করতে চাই, আমি দেখলাম বিআরসি যে প্রতিষ্ঠান, তার একটা দায়িত্বই হচ্ছে এ ধরনের দাম বাড়ানো বা কমানোর আগে গণশুনানি করা। আমি টেলিভিশন চ্যানেলে দেখলাম এবং ওনাদের সাথে আগেও টকশোতে দেখেছি, ওনারা এইবার কেন জানি কোনো গণশুনানির শব্দটা আনতে চান না। বলছেন যেসব কর্তৃপক্ষ তারা দাম বাড়ানোর কথা বলছে যাচাই বাছাই করছি। এইটা একটা বেআইনি পদক্ষেপ হবে। এবং আমি মনে করি এর আগে যে গণশুনানিগুলো হয়েছে, বিশেষ করে মিডিয়ার কল্যাণে, দেশবাসী কিন্তু বুঝেছে যে তারা যে দাম বাড়ানোর কথা বলে সবই অযৌক্তিক। আমরা যারা গণশুনানিতে ছিলাম, আমাদের দেশে যারা বিশেষজ্ঞ ছিল জনগণের পক্ষে, তারা কিন্তু পরিষ্কার যুক্তি দিয়ে বলতে পেরেছিল যে বাংলাদেশে গ্যাস বা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো কারণ নাই। সুতরাং এবার আমরা দেখছি নতুন একটা পদক্ষেপ নিচ্ছে, যেটা তারা করে কিন্তু পানি
পানির ক্ষেত্রে এটা জানা উচিত। আমাদের ওয়াসার পানি খারাপ, ভালো পানি দিতে পারে না, বছর বছর কিন্তু পানির দাম বাড়িয়ে দেয় অটো তথাকথিত অ্যাডজাস্টমেন্টের নামে। বাংলাদেশকে ওইরকম একটা অ্যাডজাস্টমেন্টের ফাতে পা দিয়ে জনগণের পকেট কাটার কাজ করছে। এইটাকে আমি তুলনা করতে চাই, যেমন হলমার্ক টলমার্ক ওই রকমের হাজার হাজার কোটি টাকার পকেট কাটছে, এই সিদ্ধান্তের মধ্যেও কিন্তু অটো প্রতিদিন একটা পকেট কাটার কাজ করবে। আমি মনে করি এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এবং এই ধরনের স্বার্থের বিরোধী যে নীতি, তার বিরুদ্ধে এখনই জনগণকে সোচ্চার হওয়া জরুরি বলে আমি মনে করি। শামীম হায়দার পাটোয়ারির কাছে আসতে চাই। আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক বাজারের সাথে যে সমন্বয়হীনতার কথাটা আমরা শুনি, দেশের ভেতরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সমন্বয়হীনতার সেই বিষয়টি চলে আসছে, তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্তগুলো জানতে পারছে না? আপনার কি মনে হয়? সেটা তো আছেই, একটা সমন্বয়হীনতা এবং জনগণের সাথে আলোচনার ঘাটতি, এটা তো আছেই। তেলের দাম কমানোটাকে আমি স্বাগত জানাই, কারণ আমরা নিজেরাই টকশোতে অসংখ্যবার বলে আসছিলাম রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র হবে, এটাই আমাদের সাংবিধানিক কাঠামো। কল্যাণ রাষ্ট্র থেকে রাষ্ট্র একটা তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়েছিল গত 2-3 বছর, বিকজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমে যাওয়া সত্ত্বেও আমরা অনেক বেশি দামে তেল বিক্রি করছিলাম এখানে। তো এটি করে যে লাভ হতো, সেই লাভটা আবার যদি জনগণের স্বার্থে ব্যবহার হতো, সেটা হচ্ছিল না। দুর্নীতির কারণে এই লাভটা আবার ক্ষমতাসীনদের পকেটেই চলে যেত। সেখান থেকে তেলের দাম কমানোর সিদ্ধান্তটা আমি বলবো ভালো, বিকজ আমরা এটা দাবি জানাচ্ছিলাম। হয়তো আমরা বলতে পারি কম কমানো হচ্ছে, আরো বেশি কমানো উচিত, বাট এটা ফেস বাই ফেস করা যেতে পারে। কিন্তু প্রিন্স ভাই যেটা বললো, বিদ্যুতের দাম বাড়ানোটা, তেলের দাম কমলে ন্যাচারালি প্রোডাকশন কস্ট কম হয়ে গেলে বিদ্যুতের দামটা বাড়ার তো কোনো যুক্তি নেই, এটারও কমা উচিত। গ্যাস আমি বলবো, যেহেতু এটা কনজিউমটা আসছে মানে ম্যাস পিপলে হয় না, এটা বেড়লে হয়তো বা বাংলাদেশের সব মানুষ এফেক্টেড হবে না, কিন্তু বিদ্যুৎ এবং তেলের দামটা নিয়ে সরাসরি মানুষ এফেক্টেড হয়। তো আমার যেটি মানে স্বাগত জানাচ্ছি এই কারণে যে রাষ্ট্র বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে, একটা মার্কেটিং প্রতিষ্ঠান থেকে, একটা সেলিং এজেন্ট থেকে আস্তে আস্তে কল্যাণ রাষ্ট্রে ফিরে আসুক, এটাই আমরা চাই। ইমরান ঈদ সরকার, আপনি কি বলতে চান এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে এটাই যে এই কমানোর ফল যদি জনগণ আলটিমেটলি না পায়, তাহলে কিন্তু আমার মনে হয় কমিয়ে, ধরেন ওই প্রাইভেট কার যারা ব্যবহার করে তাদের লাভ করে দিয়ে আলটিমেটলি কিছুই হবে না যদি পাবলিক সেক্টরে এটার ফল না আসে। যদি বাসের ভাড়া ধরেন সাধারণ মানুষকে আগের মতোই দিতে হয়, বা অন্যান্য সেক্টরে সেচ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে ফুয়েল ব্যবহার হয়, সেই জায়গাগুলো যদি আলটিমেটলি জনগণের মানে সুবিধা মতো না হয় বা কমিয়ে তাদের আওতার মধ্যে না আনা হয়, তাহলে আলটিমেটলি আমার মনে হয় এটা লাভের লাভ যেটা হবে যে প্রাইভেট কার যারা ব্যবহার করেন ব্যক্তিগতভাবে যারা, তারা লাভবান হবে, এবং সেটা কিন্তু উচ্চ শ্রেণীর মানুষদেরই তাহলে সুবিধা হবে। তাহলে আর নিচের তলার মানুষ যাদের জন্য কমানোর জন্য এতদিন ধরে দাবি উঠেছিল যে হ্যাঁ এটা যাতে দাম কমে, এবং দাম করলে অন্যান্য অনেক কিছু আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু, কারণ পরিবহন খরচ কমে যাবে, জিনিসপত্রের দাম কমবার কথা, তারপরে গাড়ি ভাড়া কমবার কথা, আর অন্যান্য যে বিদ্যুতের কথাটি এসেছে সেটি কমবার কথা। সুতরাং সেই জায়গাগুলোতে আমার মনে হয় সরকারের মনোযোগ দেওয়া দরকার। শুধু কমালো, একটা হাততালি পেলো, আর এদিকে দেখলাম যে ওই যে রেলের ভাড়া যেমন বাড়ানো হয়েছে, ঠিক একইভাবে বাসের ভাড়া ধরেন আগের চেয়ে আবার বাড়তে থাকলো, বা আগের ভাড়াই দিতে হলো, বা অন্যান্য সেক্টরে একই থাকলো, জিনিসপত্রের দাম, সবজির দাম একই কিনতে হলো, তাহলে আমার মনে হয় আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। রুহিন হোসেন প্রিন্স, একটু সমাধান জানতে চাই। না, সমাধান আমার মনে হয় না, সমাধানের কথা হচ্ছে যে রাষ্ট্রটা কি দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের পাহারাদার সরকার, সে যদি জনবান্ধব হয় তাহলে খুবই সম্ভব। দেখুন, একটা সহজ উদাহরণ দিই, বাস ভাড়ার কথাটা আসলো, মানে এমন যেটা বলেছে শতভাগ একমত যে বাস ভাড়া এর আগে যখন তেলের দামটা বেড়ে গেল, সরকার কি করলো, বাস মালিকদের সাথে বৈঠক করলো, করে তারা ভাড়া নির্ধারণ করে দিল যে ঠিক আছে এই পয়সা বাড়বে, যদিও তারা কখনো এটা রক্ষা করে না, আরো বেশি বাড়িয়ে নেয়। তাহলে এইবার দাম কমানোর আগে এর যে দাম কমানোর ফলে যে তার যে বিভিন্ন জায়গায় আমাদের যানবাহন খরচ কমবে, প্রোডাকশন কস্ট কমবে, পরিবহন খরচ কমে যাবে, এই জায়গাগুলো তাকে আগে নিশ্চিত করা উচিত। তা নিশ্চিত কেন সে পারবে না? যদি সে না পারে তাহলে তো সে পাহারাদারের কি ভূমিকা পালন করলো? সরকারের ভূমিকা পালন করছে না। সুতরাং আমি বলবো যে একদিকে যেমন দাম কমানোর কথা বলছে, একই সাথে এই যে আপনি বিদ্যুৎ সেক্টর বলেন, পরিবহন সেক্টর বলেন, তারপরে উৎপাদন করলে তার যে দাম হবে, এই জায়গাগুলোতে সরকার দাম বাড়ানোর পরে তখন দাম যখন বাড়ে, এই সব জায়গায় বাড়ানোর ফলে যে ভূমিকা নেয় দাম কমানোর জন্য, সেই ভূমিকাগুলো আগে নিক, জনগণের সামনে স্পষ্ট করুক, প্রয়োজনে এক্ষেত্রে গণশুনানি করুক। তাহলে আমার ধারণা যে কিছুটা সুফল পাবে। না হলে এটাই সত্য কথা যে অধিকাংশ জনগণ এই সুফল পাবে না। রুহিন হোসেন প্রিন্স, শামীম হায়দার পাটোয়ারি, ইমরান ঈদ সরকার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে আমাকে। আর এই ছিল আজকের মতো, দেখা হবে আবার আগামীকাল। ধন্যবাদ সবাইকে।